যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনার জন্য ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ওয়াশিংটন সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি হয়নি। এদিকে ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, ওয়াশিংটন 5 দফার একটি তালিকা দিয়েছে। এতে বলা হয়েছে, ইরান কেবল একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে। তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে স্থানান্তর করতে হবে। সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ব্যাংকে জব্দ ইরানের সম্পদের অন্তত 25% ছেড়ে দিতেও রাজি হয়নি। তারা যুদ্ধে ইরানকে ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে। এদিকে দ্রুত চুক্তিতে রাজি না হলে ইরানকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, তেহরানের সময় ফুরিয়ে আসছে। তারা দ্রুত পদক্ষেপ না নিলে তাদের কিছুই থাকবে না। ফিলিস্তিনে যুদ্ধবিরতিতে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত 8 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্যকর্মীরা এই তথ্য জানিয়েছে বলে জানায় রয়টার্স। স্বাস্থ্যকর্মীদের তথ্য মতে খান ইউনুস সহ গাজার বিভিন্ন এলাকায় পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে সংঘাত বন্ধে পরিচালিত যুদ্ধবিরতি ব্যর্থতার মুখে পড়েছে। ইরানে হামলা বন্ধের পর থেকে ইসরায়েল গাজায় হামলা জোরদার করেছে। ইসরায়েলি সেনারা অঞ্চলটির অর্ধেকেরও বেশি অংশের নিয়ন্ত্রণ ধরে রাখলেও হামাস সেখানে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী IDF গাজায় হামাসকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। রাশিয়া ইউক্রেন সম্মুখ যুদ্ধে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমপক্ষে 1100-রও বেশি সেনা নিহত হয়েছে। 24 ঘন্টায় এসব সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সময়ে রুশ বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন কারখানা এবং সেনা ক্যাম্পে একযোগে বড় ধরনের হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে বিভিন্ন ব্যাটল গ্রুপের অভিযানে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক জনবল হারিয়েছে। মন্ত্রণালয় আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যেই এই বিশেষ স্ট্রাইক অপারেশন পরিচালনা করা হয়। অন্যদিকে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। প্রায় 600 ড্রোনের নজিরবিহীন হামলায় রাশিয়ার মস্কো এবং বেলগোরোদ অঞ্চলে 4 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 19 মে পুতিনের বেইজিং সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। এই সফর দুদেশের অংশীদারিত্বের সম্পর্ককে আরও জোরদার করবে বলে জানিয়েছে ক্রেমলিন। এছাড়াও অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে নির্ধারিত হয়েছে। তাই তো ট্রাম্পের সফরের পরে পুতিনের এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। আরাফাত ইসলামের রিপোর্ট। একের পর এক বিশ্ব নেতাদের চীন সফর রাজনৈতিক অঙ্গনে, তাই তো চীন এখন টক অফ দ্য টেবিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 19 থেকে 20 মে চীন সফর করবেন তিনি। সফরটি ঘিরে মস্কো ও বেইজিং এর মধ্যে অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। মূলত 2001 সালে মস্কো এবং বেইজিং এর মধ্যে স্বাক্ষরিত প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তি উদযাপনের জন্য নির্ধারণ করা হয় এই সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে পুতিনের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করার কথা রয়েছে। ট্রাম্প এবং শি জিনপিং বেশ কিছু বড় ধরনের বাণিজ্য চুক্তির কথা তুলে ধরলেও তাইওয়ান ইস্যু কিংবা ইরান সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি দেখা যায়নি বৈঠকে। আলোচনায় রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়েও নীরব ভূমিকা পালন করে চীন। এর কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন পুতিনের সাথে শি জিনপিং এর নো লিমিটস সম্পর্ক। এজন্যই বেইজিং রাশিয়ার পক্ষে। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে রাশিয়ার ড্রোন উৎপাদন সচল রেখেছে চীনা প্রতিষ্ঠানগুলো। এমনকি ভুয়া লেবেল ব্যবহার করে ড্রোন রপ্তানি করে চীন। তবে চীন সবসময় এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। ওয়াশিংটন ও বেইজিং এর সম্পর্ক যখন টালমাটাল, তখন চীন রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হতে দেখা গেছে। এই দুদেশ আনুষ্ঠানিক কোনো সামরিক মিত্র না হলেও তাদের মধ্যে অত্যন্ত নিবিড় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর চীন এগিয়ে আসে রাশিয়ার তেল ও অন্যান্য পণ্য কিনতে। গেল বছরের আগস্টে চীন সফরের আগে পশ্চিমাদের বৈষম্যমূলক নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছিলেন পুতিন। একই সাথে বেইজিং এর প্রশংসাও করেন তিনি। বলেন, চীন রাশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। এমনকি দুদেশের নিজস্ব মুদ্রায় লেনদেনের বিষয়টিও জানান। তাই তো এবারের সফর দুদেশের সম্পর্ককে আরও গতিশীল করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
এতে ভবন ধসে অন্তত 2 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছে। সোমবার ভোররাতে দেশটির গুয়াংসি প্রদেশে এই ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে ভূমিকম্পে অন্তত 13টি ভবন ধসে পড়েছে। 7,000-এরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। আরাফাত ইসলামের রিপোর্টে বিস্তারিত। চীনের লিউঝৌতে 5.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। বিধ্বস্ত হয়েছে অনেক ভবন। সোমবার ভোরে চীনের গুয়াংশি প্রদেশের লিউঝৌ শহরের কাছে এই কম্পন অনুভূত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে জানা যায়, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 13টি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পে হতাহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়। ক্ষতিগ্রস্ত ভবনে এখনও উদ্ধার অভিযান চলছে। হঠাৎ কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকা থেকে 7,000-এর বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সম্ভাব্য আফটার শক ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে জনগণকে দূরে রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর রেলপথ ও পরিবহন অবকাঠামোতে কোনো ক্ষতি হয়েছে কিনা তা পরিদর্শন করছে কর্তৃপক্ষ। এ কারণে আঞ্চলিক পরিবহন সেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিযোগাযোগ সহ জরুরি সেবাগুলো স্বাভাবিক রয়েছে। আরাফাত ইসলাম, 71। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ফ্রন্টলাইন ইউনিটগুলোকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম KCNA। রবিবার সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশন ও ব্রিগেড কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন কিম জং উন। বৈঠকে আধুনিক যুদ্ধের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সামরিক প্রশিক্ষণ পদ্ধতিতে পরিবর্তনের আহ্বান জানান উত্তর কোরিয়ার এই নেতা। পাশাপাশি বাস্তবমুখী মহড়ার পরিধি বাড়ানোরও নির্দেশ দেন তিনি। কিম বলেন, দ্রুত আধুনিকায়ন হওয়া সামরিক প্রযুক্তি ও সরঞ্জামের সঙ্গে মিল রেখে অপারেশনাল কৌশল নতুনভাবে সাজাতে হবে এবং তা ইউনিট পর্যায়ের যুদ্ধ প্রশিক্ষণে প্রয়োগ করতে হবে। এ সময় সেনাবাহিনীর মধ্যে আদর্শিক আনুগত্য জোরদার এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান কিম। ভারতের কলকাতার তিলজলায় বেআইনি অবকাঠামো ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার পার্ক সার্কাস 7 পয়েন্ট এলাকায় জড়ো হয় হাজারো মানুষ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ জনতা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ও বাসও। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট। কলকাতার তিলজলায় বেআইনি অবকাঠামো ভাঙাকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পার্ক সার্কাস 7 পয়েন্ট এলাকা। বুলডোজার অভিযানের প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ধীরে ধীরে এলাকায় ভিড় বাড়তে থাকে। পুলিশের দাবি, এই জমায়েতের কোনো অনুমতি ছিল না। শুরু থেকেই পরিস্থিতির উপর নজর রাখছিল পুলিশ। এটা হিন্দুস্তান আছে, এটা হিন্দু এখানে বাস করবে আর মুসলিম এখানে বাস করবে। বিক্ষোভকারীরা রাস্তা আটকে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষুব্ধ জনতা। ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ভাঙচুর করা হয় পুলিশের কয়েকটি গাড়ি। রাস্তায় থাকা বাসেও হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত হন কয়েকজন পুলিশ কর্মীও। কারো ক্ষমতা নেই, সে জোর করে রুখতে পারে, সেই চুরি করে বেইমানি করে রুখতে পারে, কিন্তু সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী এটাকে রুখে দেওয়ার ক্ষমতা কারণ নেই। আমাদের এই সরকারের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে রাস্তায় নামতে হচ্ছে। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের পাশাপাশি বাইরের লোকও বিক্ষোভে ছিল। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা। কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যজিৎ চক্রবর্তী, 71, কলকাতা। আফগানিস্তানে বিয়ে, বিচ্ছেদ ও বাল্যবিবাহ নিয়ে নতুন পারিবারিক আইন চালু করেছে তালেবান সরকার। আইনে বলা হয়েছে, বিয়ের ক্ষেত্রে কোনো কুমারী মেয়ের নীরবতাকে সম্মতি হিসেবে গণ্য করা হবে। তবে ছেলে বা বিবাহিত নারীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। দেশটির সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার এই অনুমোদন করেন। নতুন আইনে বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের অনুমতিও রাখা হয়েছে। পাশাপাশি ধর্মীয় আদালতের মাধ্যমে বিয়ে বাতিলের বিধানও যুক্ত করা হয়েছে। 2021 সালে ক্ষমতায় ফেরার পর থেকেই নারী অধিকার ও শিক্ষার উপর কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে
তালেবান সরকার। মেক্সিকোর পুয়েবলা অঙ্গরাজ্যে ভয়াবহ সশস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। রবিবার অঙ্গরাজ্যের জননিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, পুয়েবলার তেহু ইত জিঙ্গো এলাকায় বন্দুকধারীরা অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 3 জন নারী এবং এক শিশু রয়েছে। হামলার পরপরই অভিযানের নামে রাজ্য ও ফেডারেল নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের শনাক্ত গ্রেপ্তারে যৌথ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার উদ্দেশ্য ও পেছনের কারণ জানতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল যেন রূপ নিয়েছে আলোর নগরীতে। বুদ্ধ পূর্ণিমায় হাজারো রঙিন লণ্ঠনে আলোকিত হয় শহরের রাজপথ। 1200 বছরের ঐতিহ্য বহন করা লোটাস ল্যান্টার্ন ফেস্টিভ্যালে অংশ নেন দেশি বিদেশি হাজারো পর্যটক। লণ্ঠনের আলো, সুর, সঙ্গীত আর সংস্কৃতির এই আয়োজন ছড়িয়ে দেয় শান্তি, ভালোবাসা আর সম্প্রীতির বার্তা। দর্শক, এ বিষয়ে আরো জানাচ্ছেন আফসানা শাওন। রাত নামতেই সিউলের কেন্দ্র জুড়ে শুরু হয় রঙিন আলোর মিছিল। হাতে লণ্ঠন নিয়ে শত শত মানুষ এগিয়ে চলেন ঐতিহ্যবাহী শোভাযাত্রায়। হেউংজিন জিমুন গেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গিয়ে শেষ হয় জগিয়েসা মন্দিরে। কোরিয়ার জেন বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র এই মন্দির। শোভাযাত্রায় ছিল বিশাল আকৃতির ঐতিহ্যবাহী লণ্ঠন আর বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণিল পোশাক আর সাজসজ্জায় নৃত্যশিল্পীদের পরিবেশনা। তার সঙ্গে ছিল আরেক ব্যতিক্রমী আকর্ষণ, রোবট বৌদ্ধ ভিক্ষু। শতাব্দী প্রাচীন উৎসবে আধুনিকতার এই সংযোজন দর্শনার্থীদের কৌতূহল বাড়িয়ে। রাত নামতেই সিউলের কেন্দ্র জুড়ে শুরু হয় রঙিন আলোর মিছিল। হাতে লণ্ঠন নিয়ে শত শত মানুষ এগিয়ে চলেন ঐতিহ্যবাহী শোভাযাত্রায়। হেউংজিন জিমুন গেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গিয়ে শেষ হয় জগিয়েসা মন্দিরে। কোরিয়ার জেন বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র এই মন্দির। শোভাযাত্রায় ছিল বিশাল আকৃতির ঐতিহ্যবাহী লণ্ঠন আর বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণিল পোশাক আর সাজসজ্জায় নৃত্যশিল্পীদের পরিবেশনা। তার সঙ্গে ছিল আরেক ব্যতিক্রমী আকর্ষণ, রোবট বৌদ্ধ ভিক্ষু। শতাব্দী প্রাচীন উৎসবে আধুনিকতার এই সংযোজন দর্শনার্থীদের কৌতূহল বাড়িয়ে তুলেছে বহুগুণ। লোটাস ল্যান্টার্ন ফেস্টিভ্যালের ইতিহাস 1200 বছরেরও বেশি পুরনো। শিলা রাজবংশের সময় থেকে চলে আসা এই আয়োজনকে দেখা হয় শান্তি, প্রজ্ঞা আর সহমর্মিতার প্রতীক হিসেবে। স্থানীয়রাই শুধু নন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের কাছেও দারুণ আকর্ষণের এই উৎসব। আমি ফ্রান্স থেকে এসেছি। দক্ষিণ কোরিয়ায় প্রথম এলাম। এত আলো আর রাস্তায় এত মানুষ দেখে খুব ভালো লাগছে। সত্যিই সুন্দর, দারুণ লাগছে। কত রং, কত সুর, ভালোবাসার আদান প্রদান হচ্ছে এখানে। সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। 2012 সালে দক্ষিণ কোরিয়া সরকার উৎসবটিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়। পরে 2020 সালে ইউনেস্কো এটিকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। বুদ্ধ পূর্ণিমাকে স্থানীয়রা বলে বেসাক। দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ার বহু দেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব এটি। তবে সিউলের এই লণ্ঠন উৎসব কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে সংস্কৃতি, সম্প্রীতি আর মানবিক সংযোগের আন্তর্জাতিক উদযাপন। রঙিন আলোয় আলোকিত সিউলের রাজপথ যেন মনে করিয়ে দেয়, ভাষা, দেশ বা সংস্কৃতি ভিন্ন হলেও আনন্দ আর শান্তির অনুভূতি সবার জন্যই এক। আফসানা শাওন, ৭১। দর্শক, এ ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9টায় আবার হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।